নেশা মানুষকে কত নিচে নামাতে পারে তার প্রচুর এক্সাম্পল আছে। নেশা মানে কি শুধুমাত্র সিগারেট, বিড়ি, খৈনি, তামাক, গাঁজা, চরস, ব্রাউন সুগার, মদ এসব? টিভি দেখার নেশা হতে পারে, খাবার নেশা হতে পারে, জুয়া খেলার নেশা হতে পারে, মানুষের সাথে খারাপ ব্যবহারের নেশা হতে পারে। প্রচুর টাকার মালিক, প্রচন্ড বড় লোক, লোকের বাড়িতে গেলে চুরি করে দরকার ছাড়া, সেটাও নেশা হতে পারে। অনেক ধরনের নেশা আছে পৃথিবীতে, কিন্তু এমন কিছু নেশা আছে যেগুলো গোটা পৃথিবী থেকে ব্যান করা উচিত। সরকার ব্যান করে না, কারণ সেখান থেকে প্রচুর টাকা রেভিনিউ বা টেবিলের নিচ দিয়ে প্রচুর টাকা পৃথিবীর বিভিন্ন দেশের গভর্নমেন্টের আর্ন করার সুযোগ হয় বলে। সেই ভয়াবহ নেশাগুলোর মধ্যে ড্রাগস তো আছেই। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যালকোহল ইজ দ্য ওল্ডেস্ট ড্রাগ, এবং সব থেকে বড় মারণ রোগ হচ্ছে HIV এইডস, এবং তারপরে এই যে ইনকিউরেবল ডিজিজ যাকে বলা হয়, তারপরে ডিজিজ অফ অ্যাডিকশন। অনেকেই ভাবে নেশা মানে হচ্ছে অ্যাডিকশন। না, নেশা মানে হচ্ছে প্যাশন, ওকে, আর আসক্তি মানে হচ্ছে অ্যাডিকশন। আসক্তি হচ্ছে রোগ, নেশা কোনো রোগ নয়। নেশা হতে পারে অনেকদিন, নেশা হতে 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 যে আসক্তি হবে সেটা নয়। আসক্তি যার আছে তার জন্ম থেকেই ছিল, এটা প্রি জেনেটিক ডিসঅর্ডার থেকে হয়। এবং শুধুমাত্র তাই নয়, আসক্তি আছে মানে এরম ভেবো না যে হঠাৎ করে কেউ মাতাল হয়ে গেছে বা হঠাৎ করে কেউ মদ ছাড়তে পারছে না, চুরি করা ছাড়তে পারছে না, গাঁজা খাওয়া ছাড়তে পারছে না, হঠাৎ করে না। ছোট থেকে তাকে ধরা পড়ে না, অনেকের বড় বয়সে গিয়ে ধরা পড়ে, অনেকের মাঝে মাঝে ধরা পড়ে, অনেকের প্রথম থেকেই ধরা পড়ে। আর নেশা মানে যে মাঝে মাঝে মদ খায়, মাঝে মাঝে চুরি করে, মাঝে মাঝে বেশিক্ষণ টিভি দেখে, রোজ করে না। যার নেশা করার জন্য প্রায়োরিটি মিস হয় না, মানে যার নেশা করার জন্য অন্যান্য কাজকর্মের কোনো ব্যাঘাত ঘটে না। পার্থক্যটা বলতে পারলাম? অনেকেই হয়তো অমত পোষণ করবে এখানে, কিন্তু আমার এটা একদম স্টাডি করা, বব আর বিলের বই পড়েছি, এবং ইন্টারনেটটা একটু ঘাটলেই, গুগল ঘাটলেই তুমি ইউ উইল ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডিকশন অ্যান্ড প্যাশন। নেশা আর আসক্তির যে পার্থক্যটা সেখানে তুমি জানতে পারবে। যাই হোক, নেশা কতটা ভয়াবহ হতে পারে, জুয়ার নেশা, সেটা নিয়ে আজকের সত্যি ভূতের গল্প। গল্পটা শুনেছিলাম অজয়ের কাছে। অজয় থাকে ব্যারাকপুরে, ওয়্যারলেস মোড়ে। অজয়ের কাছ থেকে এই গল্পটা শোনা। এই গল্পটা আমি শুনেছি যতদূর সম্ভব, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু 2022-এর যতদূর সম্ভব জানুয়ারি মাসেই শুনেছিলাম, 22 সালের জানুয়ারি মাসে আমি শুনেছিলাম, 2 বছর আগে। এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেটাও বলি তোমাদেরকে এবার। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে দমদমে যে HMB স্টুডিও ছিল, এয়ারপোর্টের 1 নম্বর গেটের বাঁদিক দিয়ে গেলে যে HMB স্টুডিওস যে দমদমে, ওই HMB স্টুডিওস এর পেছনে একটা পাড়ায় ঘটনাটা ঘটেছিল, যেখানে যেসবের তোমার রেল ফ্যাক্টরি আছে, যেসবের ওয়ার্কশপ আছে রেলের, যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে মনে হয় এখন এই মুহূর্তে, ওই পাড়ার ঘটনা। ওই পাড়ায় এক ভদ্রলোক ছিলেন যার নাম আমি জানি না। তার বাড়িতেই জুয়ার বোর্ড ছিল, জুয়ার ব্যবসা ছিল। জুয়া বোর্ডের ব্যবসা মানে বাড়িতে অনেকগুলো সেটআপ ছিল, যেখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ জুয়া খেলতে আসবে এবং জুয়া খেলবে। শুধুমাত্র জুয়া খেলবে না, যদি জুয়াতে জিততে পারে তো টাকা পয়সা পাবে, যদি হেরে যায়, যদি টাকা পয়সা না দিতে পারে, যত টাকার বাজি খেলেছে, নিজের যেটা নিয়ে আসবে, বাইক নিয়ে আসবে, সাইকেল নিয়ে আসবে, সেটা ওখানে রেখে দিতে হবে। নির্দিষ্ট সময় পাবে, ধরো 10 দিন 15 দিনের মধ্যে বাকি টাকা এনে ওটা ছাড়িয়ে নিতে হবে, না হলে ওটা ওখানে জমাই হয়ে গেল, এবং লিখিত করে নেওয়া হবে। প্রচুর মানুষ এই অ্যাডিকশনে পড়ে ওই বাড়ির চারপাশে বেরোয়। বাড়িটা 3 তলা বাড়ি, পুরোটাই ভাঙাচোরা একটা বাড়ি, 3টে ফ্লোরেই কিন্তু জুয়ার বিভিন্ন বোর্ড আছে, সেখানে ব্যবসাটা হয়। গোটা পরিবার মিলে ব্যবসাটা করে, লোকটার মা জড়িত, বউ জড়িত, ছেলে জড়িত, সবাই মিলে করে ব্যবসাটা। বয়স্ক মা, সেও জড়িত, মাফিয়া টাইপের। এবং বলতেই পারো যে পাড়ার মধ্যে এরকম ব্যবসা করছে দমদম এরিয়াতে। কি করে এই ব্যবসা পাড়ার মধ্যে করছিল? কারণ পলিটিক্যাল সাপোর্ট সে পেয়েছিল। পলিটিশিয়ানদের তো কি লাগে? টাকা লাগে। নির্দিষ্ট কিছু পলিটিশিয়ান অনেস্ট হয়, বাকি সবাই হচ্ছে চোর।
চোররা নাকি আমাদের বড় করার দায়িত্ব নিয়েছে, আমাদের সমাজকে দেখানোর মানে দেখার বা বাঁচানোর দায়িত্ব নিয়েছে। এনিওয়ে সেই জুয়া বোর্ডে প্রচুর লোক তো হারে যেতে, লোক ওই বাড়িটায় গেলে, বাড়িটা একটা ছোট্ট বাগান টাইপের আছে, ভাঙাচোরা বাড়ির পাশে ছোট্ট পোর্শন জমি, যেখানে প্রচুর নতুন নতুন বাইক দেখতে পাবে, রয়্যাল এনফিল্ড, হিরো হন্ডা স্প্লেন্ডার, প্যাশন থেকে শুরু করে গ্ল্যামার, আর অনেক হায়োসাং জিটিআর থেকে শুরু করে তোমার ডিউক, প্রচুর বাইক ওখানে রয়েছে, বিএমডব্লিউর বাইকও আছে, গাড়ি আছে ওদের মাঠের পাশে পার্কিং এ, যে গাড়িগুলো জুয়া থেকে হেরে গিয়ে লোকে দিয়ে গেছে। আবার যারা জেতে, যাদের কপাল সাথ দেয়, তারা তো জিতবেই। কিন্তু মানে প্রচুর মানুষ এখানে জুয়া খেলে কিন্তু শেষ হয়ে গেছে। আজকে যার সম্বন্ধে ঘটনাটা বলবো, তার নাম নিমাই ঘোষ। তিনি অটো চালাতেন ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে, এবং সে তার এক বন্ধু পরিমল তার পাল্লায় পড়ে এখানে আসে জুয়া খেলতে, এবং জুয়াতে হেরে যায় প্রথম দিন। সেকেন্ড দিন যখন জুয়া খেলে আবার একটু কম টাকার, তখন সেই কম টাকাটা আবার 3 গুণ হয়ে যায়। এরভাবে নেশায় পড়ে কোনোদিন হারছে কোনোদিন জিতছে, এরকম করতে করতে একটা সময় আসে 6-7 মাস পর, ওই বাড়িটায় যেতে যেতে যা টাকা ও অটো চালিয়ে রোজগার করে সারাদিনে, সেটা রাতে গিয়ে জুয়া খেলে ওই বাড়িতে মদ খেয়ে উড়িয়ে বাড়ি ফেরে। আলটিমেটলি একটা এরম সময়ও আসে যখন ও দেখতে পারে, ফিল করতে শুরু করে যে ও শুধু হেরেই যাচ্ছে বাড়িতে গিয়ে, আর জেতে না, সব টাকা হলেই চলে যায়। একদিন হঠাৎ করে মাথায় জেদ চাপলো, বউয়ের গয়না বউয়ের সঙ্গে মারপিট করে নিয়ে দোকানে বিক্রি করে ওই বাড়িতে আসে, এসে জুয়া খেলে পুরো টাকাটার। দুর্ভাগ্যক্রমে পুরো টাকাটা হেরে যায়, এবং টাকাটা ফেরত চাইলে, কিছুটা টাকা সেখান থেকে ফেরত চাইলে প্রচন্ড মার খায় সেখানে সবার কাছে। জুয়া বোর্ডের মালিকের কাছেও মার খায়, ওখানকার সমস্ত যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের কাছেও মার খায়। ও রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরে কাঁদে যে আমার বউ কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে, কিছু গয়না অন্তত ফিরিয়ে নেবো আমি বন্ধকি থেকে, কিছু টাকা ফেরত দাও। তখন বলে, তুমি তো খেলতে এসছো, তুমি তো আগেও হেরেছো, আগে জিতেছো, যখন জিতেছো তখন টাকা চেয়েছি, আজকে হেরেছো, সব দিয়ে যেতে হবে, আর বেশিক্ষণ এখানে থাকলে পুলিশ ডেকে ধরিয়ে দেবো। ও বাড়িতে ফেরে কোনোভাবে মাতাল অবস্থায়, বউয়ের সাথে মাঝরাতে প্রচন্ড ঝগড়া হয়, বউ ওর 3 বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়, আর ফেরে না। তারপর বেশ কিছু বছর হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের রোজগার কমেছে, মানুষের চাকরি দুর্নীতিতে ভরে গেছে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে অনেক কিছু বদলে গেছে। কিন্তু এই সমস্ত ইল্লিগাল বিজনেস গুলো কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে নেতাদের সাপোর্টে। এবং ঠিক সেইভাবেই এই যে ভদ্রলোক যার ঘটনা আমি বলছি, মানে যার বাড়িতে এই জুয়া বোর্ডের বিজনেস, সেই ভদ্রলোক হঠাৎ করে খবর পেল যে বারাসাতের আগে চাপাডালি যে জায়গাটা, সেখানে একটা বাড়ি বিক্রি আছে, যে বাড়িটা লোকটার হঠাৎ করে প্রচুর টাকা দরকার বউয়ের ট্রিটমেন্টের জন্য, মেন রোডের ওপর দোতলা বাড়ি বিক্রি করে দিচ্ছে 12 লক্ষ টাকায়। ভেলোরে ওই টাকাটা নিয়ে চলে গিয়ে বউয়ের ট্রিটমেন্ট করবে। এটা শুনেই এই জুয়া বোর্ডের যে মালিক, যে এখন বয়সেও বেড়ে গেছে, টাকা পয়সা প্রতিপত্তির দিক থেকে অনেকটা এগিয়ে গেছে দমদমে, এবং কানাবুসে শোনা যাচ্ছে পরের বছর ইলেকশনেও দাঁড়াতে পারে, এত টাকা ফান্ডিং করেছে, ও সাঙ্গপাঙ্গদের বলে তোরা দেখে আয় বাড়িটা। সাঙ্গপাঙ্গরা যায়, গিয়ে দেখে না, চাঁপাডালি মোড়ে বাড়িটা নয়, বারাসাত যে মেন রোড সেখান থেকে মোটামুটি 6.5 কিলোমিটার ভেতরে একটা গ্রামেই চওড়া রাস্তা, 12 ফুটের রাস্তার উপর বাড়িটা আছে। শুধুমাত্র বাড়িটা মানে ওরা একটা ইনফরমেশন পেয়েছিল বাড়িটা মেন রোডের উপর দোতলা বাড়ি, সেটা যেরকম ভুল। আরেকটা জিনিস ওরা আগে শোনেনি, সেটা গিয়ে ওর সাঙ্গপাঙ্গরা দেখে এলো, সেটা হচ্ছে বাড়িটা 5 কাঠা জমির ওপর বাড়ি, ভেতরে একটা বাগান আছে, একটা পুকুর আছে, এবং ভীষণ সুন্দর একটা বাড়ি। দেখেই মনে হচ্ছে প্রচন্ড শৌখিন কোনো মানুষ নিজের জীবনের অনেকটা রোজগার করা টাকা দিয়ে বাড়িটা আস্তে আস্তে বানিয়েছে এত সুন্দর। বাড়িতে 6টা ঘর, এবং শুধুমাত্র 6টা ঘর নয়, বাড়িটার ডাইনিং স্পেস গুলো বেশ বড়, নিচে আর ওপরে, ছাদে একটা বাগান আছে। এবং মাথায় কি একটা বুদ্ধি খেলে গেল, ও ভদ্রলোককে ফোন করলো সাঙ্গপাঙ্গদের থেকে নাম্বার নিয়ে,
ফোন করে বললো আপনার বাড়িটা বিক্রি আছে, বললো হ্যাঁ। বলছে আমি কিনতে চাই, কিন্তু আপনাকে আমি একটা অফার দিতে পারি। বলছে কি? বলছে 12 লাখ টাকা আপনি দাম রেখেছেন, আমার বাড়িতে জুয়ার ব্যবসা আছে বলে খুলে বললো। সেখানে কিন্তু আপনি কিছু টাকা লাগিয়ে টাকা বাড়াতেও পারেন। চাইলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি 10-12 লাখ টাকা যতটুকু সম্বল আছে সেটা লাগিয়ে জুয়া খেলে আপনি টাকাটাকে বাড়িয়ে ট্রিটমেন্টটা বউয়ের করে নিন, বাড়িটা বিক্রি করতে হবে না। এটা আমি আপনার ভালো চাইছি বলে বলছি। ভদ্রলোক বললো না, আমার কাছে 5 লাখ টাকাও নেই, আমি জুয়া তো খেলার এগেনস্টে এবং আমি ওইভাবে করতে পারবো না, আপনি যদি কিনতে পারেন দেখুন, আমি বিক্রি করব। জুয়া বোর্ডের সেই ব্রোকার মানে সেই মালিক, সেই শয়তান লোকটা তখন বললো ঠিক আছে, আমি চেষ্টা করছি 12 লাখ টাকা দিয়ে কেনার। মার্কেটে ভ্যালুয়েশন নিল, জানতে পারলো এরম 5 কাঠা জমির ওপর এত বড় বাড়ি, বারাসাতের 6.5-7 কিলোমিটার দূরেও যদি বাড়িটা হয়, যদি এতটা বড় রাস্তা হয় 22 ফুটের, মোটামুটি ওখানে 50 লক্ষ টাকার ভ্যালুয়েশন হয় এখন। সেই কথা বুঝেই ও বাড়িটা কিনে ফেললো এবং রেজিস্ট্রি করে নিল বাড়িটা নিজের বউয়ের নামে। রেজিস্ট্রি তো করলো, সবকিছুই হলো। হয়ে নর্মালি কি হয়, একটা বাড়ি যদি কেউ কেনে বা একটা প্রপার্টি যখন কেনা হয়, নর্মালি লোকে যেটা করে সেটা হচ্ছে প্রথমে গৃহপ্রবেশ করে, পুজো করে। কিন্তু সেক্ষেত্রে এরা পুজো করলো না, গৃহপ্রবেশ করলো না, প্রথমেই সাঙ্গপাঙ্গদের নিয়ে, কম বয়সী কিছু মেয়েদের নিয়ে সেখানে আমোদ প্রমোদ করবো বলে একটা পার্টি অর্গানাইজ করলো। পার্টি চলছে এবং এই জুয়া বোর্ডের রোজগার থেকে প্রচুর টাকা মানুষের ক্ষতি হয়েছে। সেই সমস্ত পাপের টাকা নিয়ে তো প্রচন্ড সেলিব্রেশন চলছে সারা রাত। 2টো বাচ্চা মেয়ে সেখানে নাচতে শুরু করেছে, এদেরকে এন্টারটেন করছে, যাদের বয়স হিসেবে এই জুয়া বোর্ডের মালিকের হাফের থেকেও কম। নির্লজ্জ বেহায়া মানুষটা ওখানে জামা কাপড় খুলে নাচতে শুরু করলো, টাকা ওড়াতে শুরু করলো। 100 টাকার বান্ডিল, 50 টাকার বান্ডিল, 200 টাকার বান্ডিল ওখানে ওড়াতে শুরু করলো। হঠাৎ করে মদ খেতে খেতে মদের ক্রাইসিস হলো অত রাতে। আর এর মদের এমনই নেশা ছিল, এ মদ ছাড়া জিনিসপত্র ভাঙচুর করতে পারে। ও যে বাড়িটায় ব্যবসাটা করে দমদমে, সেই বাড়িটা 3টে ফ্লোরে সব জায়গায় মদের বোতল রাখা থাকে, এত বড় অ্যালকোহলিক ছিল। যখন ওর ঘোরটা কাটলো নাচে, দেখলো সমস্ত সাঙ্গপাঙ্গ মাটিতে পড়ে আছে, মেয়েগুলো বাড়িটায় আর নেই, হয়তো চলে গেছে টাকা পয়সা নিয়ে। মদের বোতল সব খালি, একটা বোতল ভেঙে গেছে, মাটি থেকে ভাঙা কাঁচ সরিয়ে হাত দিয়ে ছেটে ওখানে হাতে মদ লাগিয়ে ছেটে খেলো। প্রচুর কাঁচের গুঁড়ো জিভে গিয়ে জিভটাও কেটে গেল। প্রচন্ড জ্বালা যন্ত্রণার মধ্যে মদের উইথড্রয়াল মানে বাংলায় যেটাকে বলে বেয়ারায় পাগল হয়ে গেল এই জুয়া বোর্ডের মালিক। কি করবে বুঝে না পেরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, তখন বেশি রাত নয়, পাড়া গাঁয়ে একটু কম রাতের মধ্যেই সব বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সামনে দেখলো 2টো লোক তাস খেলছে, এরকম আগুন জ্বালিয়ে পাশে তাস খেলছে। তার কিছু ছিল, মদ কোথায় পাবো ব্ল্যাকে? বললো এখান থেকে 2 কিলোমিটার দূরেই একটা পুকুরওয়ালা বাড়ি আছে, ওই বাড়ির মহিলাই মদ বিক্রি করে ব্ল্যাকে। দেখবে হাঁসের আওয়াজ পাবে, হাঁস আছে পুকুরে অনেক, চারপাশে হাঁসের আছে। টলতে হাঁটতে আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগোলো গ্রামের রাস্তা দিয়ে। ঘুটঘুটে অন্ধকার, চারপাশে ঝিঝি পোকা ডাকছে, দূরে কোনো অচেনা পাখি উড়ে যাচ্ছে, এরকম একটা ঘুটঘুটে অন্ধকার। রাস্তা দেখা যাচ্ছে না। আইডিয়া করে টলতে মদের নেশায় হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে গাইতে টলমলে পায়ে সেই বাড়ি খোঁজার পথে রওনা দিল জুয়া বোর্ডের মালিক। অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর মনে হলো পেছন থেকে কি একটা ডাকছে, কি গো ভালো আছো? পেছন করে তাকিয়ে দেখলো কেউ নেই। সেম কথাটা কেউ একটা সামনে থেকে বলে উঠলো, এই যে আমি এদিকে, দেখতে পাচ্ছ না? তো যে কে রে, কে বলে কিছু গালাগাল ব্যবহার করলো, যেগুলো এখানে বলতে পারছি না। বলে একটু এগিয়ে গেল, দেখছে কেউ নেই। সময় থাকলে সামনে আয়। কে রে, কে তুই? সামনে আয়, একটা বাপের বেটা হলে সামনে আয়। সব বলতে বলতে পায়ের কাছে ঢিল ছিল, তুলে ছুড়লো সামনে, ওই যে আকাশের দিকে থুতু ফেলার মতো। কেউ নেই, মারছে এদিকে। আবার দূর থেকে
খনখনে গলায় কেউ একটা বলে উঠলো, এদিকে আমি, এসো, কেমন আছো? ওরা প্রচন্ড গালাগাল দিয়ে সামনে দৌড়ে গিয়ে দেখলো সামনে ঢেঙা তাল গাছটার নিচে কেউ একটা দাঁড়িয়ে আছে। একটা ছায়া মূর্তি, দেখা যাচ্ছে না, স্পষ্ট মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না। চাঁদের আলোয় বাঁশ পাতা, মানে বাঁশ গাছের যে পাতা তার ফাঁক দিয়ে যে চাঁদের আলো পড়েছে, সেখানে একটা অস্পষ্ট ছায়া মূর্তি দেখতে পেয়ে দাঁড়িয়ে আছে। ওরা, কে তুই? এখানে কি করছিস? রাস্তা ছাড়, এখানে মদ আছে, তোর কাছে মদ আছে? আমার কাছে মদ থেকে আর কি লাভ, আমি আর মদ খাবো কি করে, বলে উঠলো সেই ছায়া মূর্তি। জুয়া বোর্ডের মালিক বলল, তোর নামটা কি? হ্যাঁ, কে তুই? আমার নাম আমার নাম নিমাই ঘোষ, চিনতে পারছো? নামটা চেনা লাগলো ঠিকই জুয়া বোর্ডের মালিকের, কিন্তু কে নিমাই ঘোষ বুঝতে পারলো না, মানে ঠিক খেয়াল করলো না। বললো, ওসব জানি না, নিমাই নিমাই টিমাই কাউকে চিনি না। কোথায় মদ পাওয়া যাবে? চ, কোথায় বৌদির ঘর কোথায়? ওই যে হাঁসওয়ালা যে পুকুরের পাশে যে বাড়ি আছে, শুনলাম বৌদি মদ বিক্রি করে, চলো নিয়ে যাচ্ছে, বলে সোজা হাঁটতে থাকলো টলমলে পায়। আর পেছনে এই ছায়ামূর্তি, যে নিজেকে নিমাই ঘোষ বলে ক্লেম করছে, সেও পেছন পেছন যেতে থাকলো। কিছুক্ষণ যাওয়ার পরে একটা জায়গায় চাঁদের আলো পুরো রাস্তায় পড়েছে। হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে চোখটা গেল হচ্ছে মাটিতে। দেখলো মাটি থেকে একটু ওপরে হাওয়াতে ভেসে ভেসে সে ছায়ামূর্তি ওর সঙ্গে যাচ্ছে পেছনে। আস্তে আস্তে চোখের দৃষ্টিটা পা থেকে উঠলো মুখের ওপর। দেখলো ঘাটটা এরম মটকানো, এখানে একটা লাল দাগওয়ালা প্রচন্ড কুৎসিত একটি মুখ, একটি শরীর, একটা ছেঁড়া শার্ট পরা, একটা প্যান্ট পরা, ঘাটটা এরম মটকানো, চোখ দুটো থেকে লাল আলো জ্বলছে, ঠিকরে বেরিয়ে আসছে, ওর পেছন পেছন আসছে। রাম নাম জপ করতে শুরু করলো মনে মনে। আস্তে আস্তে এগোনো স্পিড বাড়ালো। পেছন থেকে আওয়াজটা এলো, পালিয়ে যাচ্ছ কেন? ভাবছো পালাতে পারবে? হ্যাঁ? পালাতে পারলো না জুয়া বোর্ডের ম্যানেজার। সামনে গিয়ে একটি পানা পুকুরে পড়লো, এবং পানা পুকুরের নিচে ঝাঁঝরি বলে যে গাছ থাকে, সেই গাছের শেকড়ে পা আটকে ডুবে মারা গেল। এই ঘটনার প্রায় 1.5 দিন পর ওর ডেড বডি ডুবুরি এবং স্থানীয় জেলা পুলিশ এসে উদ্ধার করলো, এবং ওর বাড়িতে যত রকমের ব্যবসা ছিল সবকিছু বন্ধ করে দেওয়া হলো সরকারের প্রেসার পড়ার পর, সরকার থেকে। পরবর্তীকালে ঘটনাটা জানতে পেরেছিল অজয়, যেটা আমাকে বলেছিল, যে নিমাই ঘোষ যখন জুয়া খেলে, নিজের বউয়ের গয়নাগাটি বিক্রি করে যখন জুয়া খেলে সবকিছু হেরে গেছিল, সেই রাতে যখন ওর বউ চলে গেছিল, তার 2 দিন পর মদ খেতে 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 পাগল হয়ে গেছিল। সমস্ত টাকা শেষ হওয়ার পর কোনো দোকান কেউ ওকে টাকা ধার দিচ্ছিল না। ইনফ্যাক্ট নিজের অটোটাও, একটা রুটের পারমিট সমেত অটোর আজকে পশ্চিমবঙ্গে দাম হয় 6 লাখ থেকে 8 লাখ থেকে 10 লাখ টাকা, অটোটাও বিক্রি করে দেয় 2.5 লাখ টাকায় মদ খাবে বলে। 1.5 মাস পর অনেক চেষ্টা করে, 1.5 মাস 2 মাস ধরে চেষ্টা করে বউকে ফিরিয়ে আনা, বউ আসে না, বাচ্চাটার সঙ্গে দেখা করতে দিত না। যে গাছটার তলায় দাঁড়িয়েছিল সেই এরিয়াতেই নিমাই ঘোষ গলায় দড়ি দেয়। ওর আত্মা এখনো ওখানে ঘোরে। আজও নাকি অনেকে বলে যে বারাসাতের ভেতরে, এই ব্যারাকপুরের ভেতরে ওই এরিয়াটায় নাকি, এই বারাসাতের ভেতরে ওই এরিয়াটা নাকি এখনো পুকুর পাড় দিয়ে যদি কেউ হেঁটে যায়, গাছের নিচে কাউকে দেখা যায় ছায়ামূর্তি, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না সে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো ডেফিনেটলি করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কারণ তোমরা আমার বন্ধু, তোমাদের জন্যই কন্টেন্টগুলো বানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাকে সাপোর্ট করার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থেকো তোমরা। আর প্লিজ ফেসবুকে আমার পেজটা আছে ক্রাইম মাস্টার ডোডো, সেই পেজটাকেও ফলো করো, ক্রাইম মাস্টার ডোডো, এই পেজটাকে ফলো করো। 24,000 মতো ফলোয়ার হয়ে গেছে অলরেডি। ফলো করো, লাইক করো, সমস্ত কন্টেন্ট শেয়ার করো। আর প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু হোয়াটসঅ্যাপে বা সমস্ত প্ল্যাটফর্মে একটু শেয়ার করার সুযোগ করে দাও এই আমার সমস্ত কন্টেন্ট। আর আমার গোটা প্লেলিস্টটার নাম হচ্ছে সত্যি ভূতের গল্প, সেখানে প্রায় 62 থেকে 63 খানা গল্প অলরেডি আছে, সেগুলো সব কটা শেয়ার করো বন্ধুদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ।